হ্যালো স্টুডেন্টস, আমরা ওই পারক্সি অ্যাসিড অফ ফসফরাস এটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা অলরেডি একটা টেবিল তৈরি করে ফেলেছি যে এখানে আমরা সবকটা ফসফরাসের যে অক্সো অ্যাসিড সেগুলোর ফর্মুলাও অলরেডি আমরা দেখে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার পেছনে বোর্ডে সবকটা লেখাই আছে। ফসফরাসের প্রথমে যেটা দু রকম ক্যাটাগরির অ্যাসিড, একটাকে বলা হয় ফসফরাস অ্যাসিড আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরাস অ্যাসিডের 3 রকম ফর্মুলা আছে, অর্থো, হাইপো, পাইরো। তাদের ফর্মুলা আমি অলরেডি নিচে লিখে রেখেছি। এবং ফসফরিক অ্যাসিডের দেখতে গেলে 5 রকম আছে, কিন্তু 5 রকমের মধ্যেও আবার কিছু কিছু জায়গায় কিছু ভাগ আছে। 5 রকম কি কি? অর্থো, মেটা, হাইপো, পাইরো, পারক্সি। ফসফরাস এবং ফসফরিকের মধ্যে স্পেশাল কি হচ্ছে এই মেটা আর পারক্সি, এই দুটো। আর বাকিগুলো দেখো সেম আছে। তো এদেরও প্রত্যেকের ফর্মুলা আমি এখানে লিখে রেখেছি। মেটা ফসফরিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে HPO3। যদি একটা ইউনিট বলো, মানে একটা মলিকিউল যদি বলো, তাহলে HPO3। এর আবার 2 রকম গঠন আছে, একটা সাইক্লিক আর একটা হচ্ছে লিনিয়ার। তো সাইক্লিকের ফর্মুলা HPO3 তিনটে HPO3 একক মিলে এই সাইক্লিক গঠন হয়। আর লিনিয়ার গঠনের ক্ষেত্রে অসংখ্য থাকতে পারে। আর পারক্সির ক্ষেত্রে মোনোপারক্সি, ডাইপারক্সি যেই দুটো রয়েছে তাদের ফর্মুলা লিখেছি। এবারে আমরা এই প্রত্যেকটা গঠন একটু দেখে নেব কীরকম হয়, একটু তাড়াতাড়ি দেখে নেব এবং এর সাথে রিলেটেড যে পয়েন্টসগুলো সেগুলো বলতে থাকবো। আচ্ছা, আই থিঙ্ক আমি এই ফর্মুলাগুলো লিখে রাখলে সুবিধা হতো, তাহলে তোমরা রিলেট করতে পারতে। আমি ওপরে স্ট্রাকচারগুলো লিখব, তোমরা ফসফরিক অ্যাসিড আর এইখানে যেগুলো ছিল আচ্ছা, প্রথমে ফসফরাস অ্যাসিডেরগুলো দেখে নিই। দেখো, প্রথম আমি দেখাচ্ছি অর্থো ফসফরাস অ্যাসিড। ঠিক আছে, অর্থো ফসফরাস অ্যাসিড যেটা দেখাচ্ছি সেইটা কেটে দিচ্ছি। ফসফরাস কেন্দ্রীয় পরমাণু। এবার এদের গঠনটা লিখবো এমনভাবে যেন ফসফরাসের যে পেন্টাভ্যালেন্সি, সেই পেন্টাভ্যালেন্সিটা মেনটেন থাকে, এমনভাবেই গঠনগুলো লেখা হয়। তো 3টে অক্সিজেন এবং 3টে হাইড্রোজেন। তো ফসফরাসের সঙ্গে অক্সিজেনের একটা ডাবল বন্ড তো থাকবেই থাকবে, আর একটা OH, আরও একটা OH, এবং বাকি আরও একটা হাইড্রোজেন আছে, তো সেইটা এইরকম থাকবে। ঠিক আছে, ফসফরাস অক্সিজেন সিঙ্গেল বন্ডের থেকে ফসফরাস অক্সিজেন ডাবল বন্ডটা বেশি স্ট্রঙ্গার। তো সেই কারণে এখানটাতে আমরা একটা অক্সিজেনকে ডাবল বন্ড করে লিখেছি আর বাকিগুলোকে এইভাবে অ্যারেঞ্জ করে লিখেছি। এবার H3PO3 যেটা, এটা কিন্তু একটা রিডিউসিং এজেন্ট। কেন রিডিউসিং এজেন্ট এটা তোমরা নোট ডাউন করো। রিডিউসিং এজেন্ট হওয়ার কারণ হচ্ছে এখানে একটা পিএইচ বন্ধন আছে, যে পিএইচ বন্ধনটা সহজে বিয়োজিত হয়ে যেতে পারে। রিডিউসিং এজেন্ট, পিএইচ বন্ধন বিয়োজন ঘটে। তাই বিজারণ ধর্ম আছে। অর্থাৎ এখানে যতগুলো ফসফরাসের অ্যাসিড যারা রয়েছে, যাদের ক্ষেত্রে পিএইচ বন্ধন আছে, তারা সবাই বিজারক অ্যাসিড হিসাবে কাজ করবে। মনে থাকবে। নেক্সট, আমি অ্যাসিডগুলো বলতে বলতে তাদের মধ্যে যে বিশেষ
ধর্ম রয়েছে সেইগুলো কিন্তু বলবো, তোমরা নোট ডাউন করতে থাকবে সাথে সাথে। নেক্সট হচ্ছে H3PO2। So this is the structure of H3PO2, and this is also a reducing agent or reducing acid, and the reducing property of this compound is more than that of H3PO3. কারণ H3PO3 তে দেখলে একটা পিএইচ বন্ধন রয়েছে যেটার বিয়োজন ঘটে বিজারণ ক্ষমতা দেখাতে পারে, কিন্তু H3PO2 এর ক্ষেত্রে দুটো পিএইচ বন্ধন আছে। দেখো দুটো পিএইচ বন্ধন আছে, দুটি পিএইচ বন্ড, তাহলে এর বিজারণ ক্ষমতা বা এর হাইড্রোজেন ছাড়ার প্রবণতা বেশি, অর্থাৎ এই পিএইচ বন্ধনগুলো বিয়োজনের মাধ্যমে বিজারণ ক্ষমতা দেখাবে। তো সেই কারণে H3PO2 হচ্ছে H3PO3 অপেক্ষা তীব্র বিজারক। এই কথাটা আমি লিখতে পারি যে H3PO2 যৌগটি H3PO3 অপেক্ষা তীব্র বিজারক। আর এটা তোমরা ডেফিনেটলি জানো, H3PO2 অর্থাৎ হাইপোফসফরাস অ্যাসিড যেটা, সেটাকে তোমরা অর্গ্যানিকে রিডিউসিং এজেন্ট হিসাবে অনেক জায়গাতেই ইউজ করো। ডায়াজো কম্পাউন্ডকে বিজারিত করে যখন তোমরা বেনজিন তৈরি করো সেইখানেও কিন্তু H3PO2 ইউজ করা হয়, বা অন্য কোনো রিডিউসিং এজেন্ট যেখানে দরকার সেখানেও কিন্তু অনেক ক্ষেত্রে H3PO2 ব্যবহার করা হয়ে থাকে। সো দিস ইজ দি স্ট্রাকচার অফ H3PO2. নেক্সট পাইরো। এখানে দেখতে পাচ্ছ দুটো ফসফরাস একক আছে, তো আমরা লিখবো খানিকটা এইভাবে। পাইরো অ্যাসিড যেগুলো, মনে রাখো পাইরো যেগুলো, সেই পাইরো কম্পাউন্ডে কিন্তু পিওপি লিঙ্কেজ থাকবেই, পিওপি লিঙ্কেজটা থাকবেই, এটা জেনে রাখবে, থাকবেই। তোমাদের এমসিকিউতে দিতে পারে চারটে অ্যাসিডের নাম দিয়ে দিল, দিয়ে বলল যে এর মধ্যে কোনটাতে পিওপি বন্ধন আছে। তো পাইরো নামটা যদি দেখো আর কিছু ভাবতেই হবে না, পাইরো অ্যাসিড দিয়েছে মানেই তাতে পিওপি বন্ধন রয়েছে একদম। আচ্ছা, বাকি আমরা গঠনটা লিখি। H4P2O5, একটু করে লিখছি। ডাবল বন্ড অক্সিজেন কি হবে দেখছি, এটা চারটে পাঁচটা কি করে করবো, H4 তো রাইট, তাহলে এগুলো হবে না। H4P2O5, so this is the structure. H4P2O5. এক মিনিট, স্ট্রাকচারটা আই থিঙ্ক আমি একটু গন্ডগোল করছি, দুটো ডাবল বন্ড হয়, হ্যাঁ এইটা
লোন পেয়ার হবে না, এখানে হাইড্রোজেন। হ্যাঁ, so this is H4P2O5. পাইরোফসফরাস অ্যাসিড। তো এইটারও একটা কিন্তু রিডিউসিং প্রপার্টি আছে, কারণ এখানেও পিএইচ বন্ডগুলো রয়েছে। নেক্সট, তাহলে আমাদের ফসফরাস অ্যাসিডটা হয়ে গেল। আর এখানে যেটা বললাম পিওপি লিঙ্কেজ আছে, এইগুলো একটু জেনে রাখবে, এই পয়েন্টগুলো ভীষণই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এবারে আমরা ফসফরিক অ্যাসিডগুলোকে দেখব। ফসফরিক অ্যাসিডের গঠনগুলোকে আমরা একটু তাড়াতাড়ি দেখে নিই। প্রথমে হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড। অর্থোফসফরিক অ্যাসিড হচ্ছে এইরকম, H3PO4। মেটাফসফরিক অ্যাসিড হচ্ছে HPO2, এটাতে লোন পেয়ার আছে, সরি HPO3, সরি আমি লোন পেয়ার কেন লিখছি বারবার, এইরকম HPO3। তারপরে হচ্ছে এর লিনিয়ার আর সাইক্লিক স্ট্রাকচারটা দেখি একটু কীরকম হয়। এটা হচ্ছে সাইক্লিক। আমি HPO3-র সাইক্লিক ফর্মটা দেখালাম, এবার লিনিয়ার ফর্মটা দেখাবো। লিনিয়ার ফর্মটা দেখাচ্ছি। এরকমভাবে পাশাপাশি যাচ্ছে। তো দেখো এখানে এটা HPO3, এটা HPO3, এটা HPO3, এরকমভাবে যাচ্ছে। ঠিক আছে, পাশাপাশি পরপর ইউনিটগুলো যুক্ত হচ্ছে। লিনিয়ার HPO3 হোল এন, আর এটা সাইক্লিক HPO3 হোল 3। তাহলে মেটাফসফরিক অ্যাসিডের সবকটা গঠন দেখিয়ে দিলাম। নেক্সট আমরা হাইপো, পাইরো, পারক্সি এগুলো দেখে নিই। তোমরা এখানে গঠনগুলো একটু ভালো করে দেখে রেখো। গঠনগুলো ক্ষেত্রে এই যে ধরো এই যে গঠনটা সাইক্লিক মেটাফসফরিক অ্যাসিড তোমাকে জিজ্ঞেস করে বললো যে এখানে কতগুলো পিওপি বন্ধন আছে, তো তুমি গঠনটা না জানলে সেটা বলতে পারবে না। তো এখানে তোমাকে এই জন্য গঠনগুলো একটু জেনে রাখা দরকার। আচ্ছা, অর্থ হয়ে গেল, মেটা হয়ে গেল, মুছে দিয়ে এইগুলো। হাইপো, হাইপোতে এখানে পিপি বন্ধন আছে। এটা হচ্ছে হাইপো, H4P2O6। পাইরো, পাইরোটা হচ্ছে পিওপি লিঙ্কেজ থাকবে,
এইটা হচ্ছে H4P2O7, H4P2O7। নেক্সট হচ্ছে আমরা পারক্সি মোনো আর পারক্সি ডাইটা দেখি। পারক্সি মোনো হচ্ছে H3PO4 এর মতোই গঠনটা, কিন্তু সেখানে একটা পারক্সি বন্ধন আছে এইভাবে। H3PO5, 1 2 3 4 5, হ্যাঁ H3PO5 এটা হচ্ছে পারক্সি মোনো ফসফরিক অ্যাসিড, পারক্সি মোনো ফসফরিক অ্যাসিড। নেক্সট পারক্সি ডাই। এই যে এখানে পারক্সি লিঙ্কেজ আছে, তো H4P2O8, দেখো এটা হচ্ছে H4P2O8 পারক্সি ডাই ফসফরিক অ্যাসিড। পারক্সি ডাই ফসফরিক কেন, দেখো এই দিকের একটা ফসফরিক অ্যাসিড ইউনিট, এই দিকের একটা ফসফরিক অ্যাসিড ইউনিট, আবার এই দিকের একটা ফসফরিক অ্যাসিড ইউনিট। তো যেহেতু দুটো ফসফরিক অ্যাসিড ইউনিট কম্বাইন করেছে তাই ডাইফসফরিক। আর কিসের মাধ্যমে যুক্ত হয়েছে, পারক্সি বন্ধনের মাধ্যমে, তাই পারক্সি ডাইফসফরিক অ্যাসিড। এবারে এর রিলেটেড কিছু প্রশ্ন চট করে দেখে নিই যে এই অক্সো অ্যাসিডগুলো থেকে কি কি প্রশ্ন হতে পারে। এই অক্সো অ্যাসিডগুলো থেকে কি কি প্রশ্ন হতে পারে একবার এক ঝলক দেখে নিই। একটা প্রশ্ন তো তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে H3PO2 এবং H3PO3 এর মধ্যে বিজারক অ্যাসিড কোনটা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে H3PO3 আর H3PO4 এরা সল্ট টাইপ কত রকম এদের ক্ষেত্রে। এর ক্ষেত্রে সল্ট টাইপ হচ্ছে দু রকম। H3PO3 ক্ষেত্রে গঠনটা যদি দেখো, H3PO3 গঠন হচ্ছে এরকম। H3PO3 গঠন এই রকম। সল্ট টাইপ দু রকম, একটা হচ্ছে অ্যাসিডিক সল্ট আর একটা হচ্ছে নিউট্রাল। একটা অ্যাসিডিক সল্ট আর একটা হচ্ছে নিউট্রাল। অ্যাসিডিক সল্ট কেন, মনে করো তুমি এটার সাথে NaOH এর বিক্রিয়া করালে, NaOH এর বিক্রিয়া করালে তখন তুমি এখান থেকে কি পাবে, এইটা পাবে, অর্থাৎ NaHPO3, NaH2PO3, তাই তো, NaH2PO3। তো আবার যদি তুমি এটাকে NaOH এর সাথে বিক্রিয়া করাও তখন তো এখানে আরেকটা ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, অর্থাৎ এই দুটো হাইড্রোজেন এরা তো ধাতু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। তো তুমি এখানে যখন একবার প্রতিস্থাপনের পরে যে লবণটা পেলে বা যে সল্টটা পেলে সেটা অ্যাসিডিক, কারণ কি এখনো এই হাইড্রোজেনটা ক্ষার দ্বারা প্রতিস্থাপিত হতে পারে বা ক্ষার ধাতু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। তাহলে ফাইনাল তুমি যে লবণটা পাবে সেই লবণটা কীরকম দেখতে হবে, সেই লবণটা দেখতে হবে এই রকম, অর্থাৎ যার ফর্মুলা হচ্ছে Na2HPO3, Na2HPO3। তো এই যে লবণটা হয়ে গেল, এই লবণটা হচ্ছে প্রশম বা নিউট্রাল। কারণ এখানে এই হাইড্রোজেনটা যদিও দেখে মনে হচ্ছে এই হাইড্রোজেনটাও প্রতিস্থাপিত হতে পারে ধাতু দ্বারা, কিন্তু এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে না, তার কারণ এটা অক্সিজেনের সঙ্গে যুক্ত নেই, অর্থাৎ এই লবণটা প্রশম হয়ে গেল। কিন্তু H3PO4 এর ক্ষেত্রে অ্যাসিডিক লবণ তো পাবেই, অ্যাসিডিক লবণ সেটা আবার দু রকম ফর্মুলার আছে, আর একটা পাবে নিউট্রাল। অ্যাসিডিক লবণ আছে সেটার দু রকম ফর্মুলা রয়েছে। দু রকম ফর্মুলা কেন, কারণ H3PO4 এর ক্ষেত্রে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন তিনটে,
প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন 3টে H3PO4 এর ক্ষেত্রে। অর্থাৎ তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে, ধরো এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো, তখন ফর্মুলা হবে NaH2PO4। এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো, তখন হবে Na2HPO4। আবার এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো, তখন হবে Na3PO4। তাহলে দেখো এইখানে যে দুটো হাইড্রোজেন আছে তারাও প্রতিস্থাপনযোগ্য, এখানে যে হাইড্রোজেনটা আছে সেটাও প্রতিস্থাপনযোগ্য। তাহলে এই দুটো অ্যাসিডিক সল্ট না? অ্যাসিডিক। আর এইটা ফাইনালি কি হয়ে গেল? এইটা নিউট্রাল হয়ে গেল। এই রকম প্রশ্ন পেতে পারো যে একটু আগে আমি আরেকটা কি ফর্মুলা দেখিয়েছিলাম, যদি মনে করে দেখো, সেখানে দেখেছিলাম যে Na2HPO3 এই লবণটা দেখেছিলে ওই H3PO3 যখন আমি বিষয়টা বলছিলাম। তো তোমাকে এইটার সাথে এই সল্টটাকে একসঙ্গে দিয়ে প্রশ্ন দিতে পারে। কি বলবে যে এইটা একটা আম্লিক লবণ, কিন্তু এইটা প্রশম কেন? এইটা একটা আম্লিক লবণ কারণ এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে দেখো এইটা পাওয়া যাচ্ছে, কিন্তু এতেও একটা হাইড্রোজেন আছে, এতেও একটা হাইড্রোজেন আছে। তাহলে এইটা আম্লিক লবণ হচ্ছে, কিন্তু এইটা তাহলে আম্লিক লবণ হচ্ছে না কেন? তখন তোমাকে কি করতে হবে? দুটোর গঠন আঁকতে হবে, গঠন এঁকে দেখাতে হবে যে এই হাইড্রোজেনটা যেহেতু অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে তাই ওটা প্রতিস্থাপিত হতে পারে, কিন্তু এই হাইড্রোজেনটা যেহেতু ফসফরাসের সাথে যুক্ত তাই ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য নয়, অর্থাৎ এই লবণটা আম্লিক নয়, এটা প্রশম লবণ। এরকম প্রশ্ন কিন্তু পাবে। আরও একটা, এটা তোমাদেরকে আমি প্রশ্নটা দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে যে H3PO2 এতে কত রকম সল্ট পাওয়া সম্ভব? এতে কত রকম সল্ট পাওয়া সম্ভব? কত রকম সল্ট পাওয়া সম্ভব? ঠিক আছে, এটা তোমরা করবে, করে আমাকে উত্তরটা দেবে। আর আজকের ভিডিওর লাস্ট আমি একটা পয়েন্ট বলি, ভিডিওটা কনক্লুড করব, শেষ করব। সেটা হচ্ছে যে আমরা তো এতগুলো অ্যাসিডের ফর্মুলা দেখলাম, তার ক্লাসিফিকেশনও সব করে নিলাম, কিন্তু আম্লিক চরিত্রের তো কিছু অর্ডার আমরা করলাম না। আম্লিক চরিত্রটা কি সবার ক্ষেত্রে সমান হবে নাকি আলাদা হবে? ডেফিনেটলি আলাদা তো হওয়া উচিত, কারণ তার অক্সিজেন কন্টেন্ট আলাদা, তাতে হাইড্রোজেন তার সংখ্যাও আলাদা, বা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের সংখ্যাও আলাদা। তাহলে আম্লিক চরিত্র তো ডেফিনেটলি সবার ক্ষেত্রে আলাদা হবে। এবার এই আম্লিক চরিত্রের ব্যাপারটা আমরা একটু দুরকম ক্যাটাগরিতে করব। আমি তোমাদেরকে একটা ক্যাটাগরি এখন বলে দেবো, সেকেন্ড টাইপ যে ক্যাটাগরি সেইটা তোমরা আমাকে বুঝে আনসার দেবে। দুটো ক্যাটাগরি কেন? কারণ কিছু অ্যাসিড তোমরা দেখতে পেলে একটা ফসফরাস ইউনিট সমন্বিত, আবার কিছু ফসফরাস অ্যাসিড দেখলে যেখানে দুটো করে ফসফরাস ইউনিট আছে। তো এই দুরকম যৌগকে, মানে একটা ফসফরাস বিশিষ্ট অ্যাসিড আর দুটো ফসফরাস বিশিষ্ট অ্যাসিড, এই দুটোকে একসাথে আমরা তুলনা করতে পারবো না, কারণ তাদের চারিত্রিক গঠন বা বৈশিষ্ট্য দুটোই আলাদা। তাই যেগুলো দুটো ফসফরাস একক বিশিষ্ট তাদের একরকম আলোচনা হবে, এবং একটা ফসফরাস বিশিষ্ট যারা তাদের আরেক রকম আলোচনা হবে। ওকে, তাহলে দেখো আমি এখানে একটা বলছি যে H3PO4, H3PO3 এবং HPO3 এই তিনটে অ্যাসিডের মধ্যে আম্লিক চরিত্র অর্ডার কি হবে? তো প্রথমে গঠনটা লেখো। H3PO4 এর গঠন হচ্ছে এটা, H3PO3 এর গঠন হচ্ছে এইটা, এবং HPO3 এর গঠন হচ্ছে এইটা। আম্লিক চরিত্রের ক্রম কি হবে? তোমরা স্বাভাবিকভাবেই দেখে বলবে যে এইটার আম্লিক চরিত্র সব থেকে বেশি, তারপরে এইটা, এবং লাস্টে হচ্ছে এইটা, যেহেতু এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কম আছে।
এইটা তোমরা সবাই আমাকে বলবে, কিন্তু আমি বলবো অর্ডার হবে এইটা ফার্স্ট, এইটা সেকেন্ড এবং এইটা হচ্ছে থার্ড। ওকে, এই অর্ডারটা ভুল, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। এবারে কেন? দেখো এইখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন হচ্ছে এইটা, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন এইটা, এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন দুটো এবং এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন তিনটে। এবারে হাইড্রোজেন থাকলেই তো হবে না, সেগুলোকে তো আয়নিত হতে হবে। প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের সংখ্যা বেশি হতেই পারে, কিন্তু সেই সংখ্যা বেশি হলে তো হবে না, সেই হাইড্রোজেনটাকে তো আয়নিত হতে লাগবে, তবেই তো আমি আম্লিক চরিত্রটা বেশি দেখতে পাবো। আমরা পড়ছি অ্যাসিডিক ক্যারেক্টার। এখন এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা কেন অপসারিত হবে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবে। OH বন্ধনটার ধ্রুবীয়তা যত বাড়বে, OH বন্ধনের ধ্রুবীয়তা যত বেশি হবে, তত বন্ধনটা দুর্বল হবে, তত সহজে বিয়োজিত হবে। কথাগুলো ভালো করে শুনলে তোমরা বিষয়টা বুঝতে পেরে যাবে, আমাকে এখানে আর কিছু লিখতে হবে না। তো তাহলে প্রত্যেকটা অ্যাসিডের ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটার দরকার যে OH বন্ধনের ধ্রুবীয়তাটা বৃদ্ধি পেতে লাগবে, যাতে হাইড্রোজেনটা H+ হিসাবে বেরোতে পারে। এখন এই যে OH বন্ধনের ইলেকট্রন, সেই ইলেকট্রনটা অক্সিজেনের দিকে স্থানান্তরিত হতে চাইবে, কারণ অক্সিজেন তড়িৎ ঋণাত্মক পরমাণু। এখন দেখো এই ইলেকট্রনটা এদিকে যাচ্ছে, ইলেকট্রনটা এইদিকে যাচ্ছে, এইদিকে টানছে, এদিকেও অক্সিজেন টানছে এবং এদিকেও অক্সিজেন ইলেকট্রন উইথড্র করছে। তাহলে আমরা ভাবতে পারি যে এই OH বন্ধনের যে ইলেকট্রন ঘনত্বটা, সেই ইলেকট্রন ঘনত্বটা এই টোটাল যৌগটার মধ্যে 3টে অক্সিজেন পরমাণু রয়েছে, 3টে তড়িৎ ঋণাত্মক অক্সিজেন পরমাণু রয়েছে এবং তার সাপেক্ষে একটা হাইড্রোজেন পরমাণু রয়েছে। অর্থাৎ এই যে ইলেকট্রন আকর্ষী প্রভাবটা, সেটা 3টে অক্সিজেন পরমাণু দ্বারাই প্রযুক্ত হচ্ছে, তাই না? এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের রেশিও কত? হাইড্রোজেন ইজ টু অক্সিজেন রেশিও হচ্ছে 1:3। তাহলে এই যে হাইড্রোজেনের সঙ্গে যে বন্ধন ইলেকট্রনটা রয়েছে, সেই ইলেকট্রনের ওপরে 3জন অক্সিজেন মিলে প্রভাব প্রয়োগ করছে। আর এখানে সেই প্রভাবটা কত? 2:3, হাইড্রোজেন ইজ টু অক্সিজেন। আর এইখানে 3:4, 3:4 যদি হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত আমরা দেখি, তাহলে খুব স্বাভাবিকভাবেই এখানে বুঝতে পারছি যে OH বন্ধনের ওপর 3টে অক্সিজেনের প্রভাবের দরুন এই OH বন্ধনটা তীব্রভাবে দুর্বলতর হয়ে যাচ্ছে। আর যত বেশি দুর্বল হবে, তত H+ ছেড়ে দেওয়ার প্রবণতাও বেশি হবে, তাই না? তো সেই কারণে HPO3টাই হচ্ছে স্ট্রং অ্যাসিডিক। তারপরে বাকি দুটোর ক্ষেত্রে দেখো, এদের আনুপাতিক হারটা মোটামুটি একই রকম, তাই না? আনুপাতিক হারটা মোটামুটি একই রকম, কিন্তু এখানে যেহেতু হাইড্রোজেনের পরিমাণটা বেশি আছে এবং তার সাথে অক্সিজেনেরও পরিমাণটা বেশি আছে, সেহেতু এইটার আম্লিক চরিত্র আবার ফসফরাস অ্যাসিডের থেকে বেড়ে যাচ্ছে, মানে অর্থোফসফরাস অ্যাসিড যেটা, তার থেকে বেড়ে যাচ্ছে। তাই জন্য আম্লিক চরিত্রের ক্রম হচ্ছে HPO3 greater than H3PO4 greater than H3PO3। ঠিক আছে, এইটুকুই বলার ছিল। আর বাকি তোমাদের তো আমি প্রশ্ন দেবই, সেই প্রশ্নগুলো তোমরা সলভ করবে। আর তোমাদের সাথে তো আবার আমার কথা হবেই। আর ভিডিওটা তোমরা খুব ভালো করে দেখো, যে বিষয়গুলো আজকের আমরা আলোচনা করলাম। এর আগেও যে ভিডিওটা আমরা করেছি, যেখানে ওই অক্সো অ্যাসিডস নিয়ে যেখানে কথা বলছিলাম, তো সেইগুলো সমস্ত কিছু দেখো। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, ভিডিওটা পারলে শেয়ার করো, যাতে তোমাদের সাথে সাথে আরও অনেকের আমি হেল্প করে দিতে পারি। তাহলে নেক্সট উইকে আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থেকো, গুড বাই।